নির্বাচনের আগে যতবার আসছি নির্বাচনের পরে বোধহয় তার চেয়ে কম আসি নাই। চেষ্টা করতেছি বিভিন্ন ইউনিয়নগুলোতে বেশি বেশি করে যাওয়ার জন্য। তবে এই বেশি বেশি যাওয়াটা সবসময় পারা যাইতেও পারে, নাও যেতে পারে। আমরা মাদকের খবর রচনা করতে পারি না, এটা ঠিক, কিন্তু আমরা মাদকের ব্যাপারে আর যাতে বাড়তে না পারে সেই ব্যাপারে আমরা কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এখন যে পরিস্থিতি, এইটা না হয়ে যদি অন্যটা হইতো তাহলে মাদকের অবস্থা এখন কি হইতো? দোকানে যেভাবে চকলেট বিক্রি হয় ওই রকম প্রকাশ্যে এখন মাদক বিক্রি হইতো, কেনা বেচা হইতো এবং ব্যবহার করা হইতো। এই জন্য অনেকে মনে করেন যে ভাই আপনি তো বলছিলেন 60 দিনে শেষ করবেন। 60 দিনে শেষ করাটা ছিল ওটার অংশ, যে এটা যদি না হয় তাহলে ওই চকলেটের মতো বিক্রি হবে। সেই জায়গা থেকে আপাতত আমাদেরকে ফিরে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল পুলিশ ধরারও সাহস করতো না। পুলিশ এইরকম মাদক সেবী, ডিলার, সিন্ডিকেট অ্যারেস্ট করারই সাহস করতো না। মানে অ্যারেস্ট করতে হইলে আগে ফোন করে জানতে হইতো, স্যার অমুকে তো খায়, অ্যারেস্ট করা যাবে কিনা বা যাবো কিনা, যা গেলে আবার আমারে মারবে কিনা। এই পরিস্থিতি বাউফলে ছিল না? ছিল না? ছিল। এই পরিস্থিতি এখন কি আছে? এখন আছে। আমারে ফোন করে জানায়, স্যার অমুকে ধরে নিয়ে আসছি, তাহলে এটার জন্য আপনার পুরস্কার আছে। কিন্তু পুরস্কারটা পাবেন তখন যখন এর গডফাদার, এর যে মূল লোক, হ্যারে যখন আপনি ধরতে পারবেন। কয় স্যার চেষ্টা করতেছি, আপনি আপনার এলাকার লোকদেরকেও বলেন তারা যেন আমাদের সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা বসছিলাম, পুলিশও ছিল। সেদিন আমাদের এক ভাই বলছিল যে পুলিশ যেভাবে সহযোগিতা করা দরকার সেভাবে করে না। এই ব্যাপারে আমরা কথা বলেছি। আইনের কিছু ফাঁকফোকর আছে, এগুলো আমরা দূর করার চেষ্টা করতেছি। ঐক্যবদ্ধ কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আন্দোলনে কেউ যদি নিজের দায়িত্ব থেকে চৌকিদার হওয়ারও চিন্তা করে, সে জামাত ইসলামীর কর্মী, রোকন, সহযোগিতা পরের কথা, এই জামাত ইসলামের একজন সাধারণ বন্ধু হওয়ার উপযুক্ত না। এটা কি আমি বুঝাইতে পারছি না? পারি নাই। হ্যাঁ, যদি আবার আমাকে সংগঠন বলে যে আলহামদুলিল্লাহ আপনি শুরু করে দেন, আপনি চালাই দেন, তাহলে আমার যোগ্যতা থাকুক না থাকুক, ভালোবাসুক না বাসুক, আমার চেয়ে যোগ্য লোক এই বাংলাদেশে জামাত ইসলামীতে এই বাউফলে অসংখ্য আছে। কিন্তু আমাকে যখন সিদ্ধান্ত দিয়েছে তখন আমাদের এবার ক্যান্ডিডেট ছিল 6 জন। আমাদের জামাতের ক্যান্ডিডেট এমপি ছিল 6 জন। আরে ভাই, জামাতের এমপি ক্যান্ডিডেট 6 জন ছিল। এইটা কইতে এতক্ষণ লাগে কেন? জামাতের এমপি ক্যান্ডিডেট এবার 6 জন ছিল, একজন ছিল। সংগঠন সিদ্ধান্ত নিছে, বাস আলহামদুলিল্লাহ। আমাদের তো এবার বাংলাদেশে এমনও ঘটনা ঘটছে, সে এমপি হয়ে যাবে না, হয়ে গেছে, শুধু ডিক্লারেশনটা বাকি। 11 দিন ঐক্যের কারণে তারে বসাই দেওয়া হয়েছে। বসছে না? বসে নাই। তো কি হয়েছে? শেষ হয়ে গেছে? আমাদের এমপি হওয়াটা, আমাদের চেয়ারম্যান হওয়াটা, আমাদের মেম্বার হওয়াটা তো শেষ কথা না। আমরা আল্লাহর গোলাম হতে পারছি কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার খোলা জায়গায়, খোলা মাঠে বক্তব্য দিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, এবং তিনি বলতেছেন যে আমি নির্বাচনের আগে যতবার এই এলাকায় এসেছি, নির্বাচনের পরেও ততবার এসেছি, কম আসেনি। তো দেখেন, বাংলাদেশে আরও অনেকগুলো দল, যেমন ধরেন বড় দল এবং সরকারি দল, এরা এমপি হয়েছে। এরা এমপি হওয়ার পর থেকে কিন্তু জনগণের সাথে কারোর সাথে দেখা করেনি। তাদের চিন্তা ভাবনা, আমরা কেন এখন দেখা করব, আমরা নির্বাচনের আগে কয়েকটা পাক দিব আর নির্বাচনের রাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট চুরি করে আবার এমপি হয়ে যাব। জনগণের কাছে তাদের যাওয়া লাগতেছে না, বা জনগণের কোনো কিছুই তারা তোয়াক্কা করতেছে না। তাদের বিদ্যুৎ মন্ত্রী এই কিছুদিন আগে বলল যে না না, 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের বিল দাম বাড়বে না বলে দফায় দফায় 2 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়ে গেছে। সামনে কয়েকদিন পরে হচ্ছে সংসদ বসবে, সংসদে আলোচনা করে বিদ্যুতের বিল বাড়ান না, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এটা নিয়ে জামাতে ইসলামী আজকে বিক্ষোভ সমাবেশ করেছে, সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এই হলো ব্যাপার দর্শক, গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর মানুষকে সান্ত্বনা দিচ্ছে। 600 টাকা একবারে গ্যাসের দাম বাড়িয়ে 55 টাকা কমাইছে। এখন 55 টাকা যেটা কমাইছে এটা নিয়ে নিউজ হয়, কিন্তু 600 টাকা যে বাড়াইছে সেটা নিয়ে কোনো নিউজ হয় না। আবার যেদিন করলো, যেদিন বিদ্যুতের দাম বাড়ালো, সেদিন আবার আরেকটা নিউজ ছেড়ে দিল যে প্রিপেড মিটারের বিল মাফ করে দিলেন তারেক রহমান, এটা নিয়ে নিউজ হলো। কিন্তু যে বিদ্যুতের দাম যে 2 দফায় বাড়ানো হলো, এটা নিয়ে কোনো নিউজ নেই। তো এরা জনগণের পালস বুঝতে পারতেছে না, জনগণের কোনো কিছুই তোয়াক্কা করতেছে না। কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা, জামাতে ইসলামের এমপিরা জনগণের কাছে যাচ্ছে এবং তাদের সাথে সময় কাটাচ্ছে। যারা ভোট দেয়নি তাদের কাছেও যাচ্ছে এবং তাদের কোনো সাহায্য সহযোগিতা লাগলে সেগুলো দেখতেছে। তো দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওই খোলা মাঠে যে বক্তব্যটা দিয়েছে, সেই ভিডিওটাই এখন আপনাদের দেখাবো। অসাধারণ একটা বক্তব্য দিয়েছে, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখে আসি।
আল্লাহু ওয়া বারাকাতুহু। একটু জোরে বলা লাগবে, ঈদ মোবারক। এটাই জোর। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। নির্বাচনের আগে যতবার আসছি, নির্বাচনের পরে বোধহয় তার চেয়ে কম আসি নাই। চেষ্টা করতেছি বিভিন্ন ইউনিয়নগুলোতে বেশি বেশি করে যাওয়ার জন্য। তবে এই বেশি বেশি যাওয়াটা সবসময় পারা যাইতেও পারে, নাও যেতে পারে। 7 তারিখ থেকে আবার বাজেট অধিবেশন শুরু হবে, এটা লম্বা টাইম চলবে। আবার হয়তো কাছাকাছি সময় আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ঈদুল আজহার যে এই সুন্দর পরিবেশে অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা মানে কি? ঈদুল আজহা মানে হলো ত্যাগ করা, কোরবানি করা। মানে আমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন সেটা আমার মাধ্যমে আজকে এটা একটা রিহার্সাল দেওয়া, একটা প্রতীকী কোরবানি আমাদের পালন করা। আসলে আমরা পশু কোরবানি করি না, আমরা কোরবানি করি আমাদের মধ্যে একটা এরকম পশু আছে। এই পশুটাকে আমরা কোরবানি করে আমরা নিজেরা আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। পশুর কাজ কি? পশুর কাজ হলো সে যা পায় তাই খাইতে চায়, তাই নিতে চায়, তাই ধরতে চায়। আর মানুষের কাজ হলো, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, মানুষকে বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। সেই বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে মানুষকে কাজ করতে হবে। তৃতীয় হচ্ছে ঈদুল আজহার আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ঈদুল আজহার মাধ্যমে তাকওয়া অর্জন করা। এই তাকওয়া কি? তাকওয়ার ব্যাপারে বলা হয়েছে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমাদের গোস্ত, মাংস, রক্ত যাই বলো, এগুলো কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহু ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের এর মাধ্যমে যে আল্লাহর ভয় তৈরি হয়, এটা আল্লাহর কাছে পৌঁছায়। এই যে তাকওয়া তৈরি হয়, তাকওয়ার মাধ্যমে আমরা এটা বুঝি। একটা কথা আমরা প্রায় বলি না, এই কাজটা কেন হয়ে গেল, এটা আপনি কেন করলেন? তো আমরা তখন একটা জবাব দিই, সহজ জবাব, প্রচলিত জবাব। প্রচলিত জবাবটা কি? ভাই আমি পরিস্থিতির শিকার। কিসের শিকার? পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার তাকওয়া এক জিনিস না। তাকওয়ার সাথে পরিস্থিতি শিকার, এটা হলো সাংঘর্ষিক অবস্থা। পরিস্থিতির শিকার হইলো সে যা ইচ্ছা তাই করবে, আর তাকওয়া হইলো পরিস্থিতির প্রতিকূলে হইলো তাকে চলতে হবে, সে সবসময় পরিস্থিতির অনুকূলে চলবে না। তো পরিস্থিতির শিকার হওয়ার জন্য আমাদেরকে তাকওয়া দেওয়া হয়। তাকওয়া দেওয়া হয়েছে ওই যে বাইং মাছের কথা আমরা মাঝে মধ্যে বলি, বাইং মাছ থাকে কাদার মধ্যে কিন্তু তার গায়ে কাদা লাগে না। এটার নাম হলো কি? তাকওয়া। এটার নাম বাইং মাছ না, এটার নাম হলো তাকওয়া। সমাজে অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, অনাচার থাকবে, তারপরে দুর্নীতি থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে। ওইটা খাইয়ে অনেকে আমার আশেপাশে বড়লোক হয়ে যাবে। আপনারও দেখে মনে হবে, আমারও দেখে মনে হবে, আহারে হে যদি চাঁদা তুলে এটা করতে পারে তা আমি পারবো না কেন? তো আপনিও কিছু লন, আমিও কিছু লই, আর এখন তো আমাদের সুযোগ আছে, অসুবিধা নেই। তাহলে তাকওয়া ঠিক থাকবে? তো ঠিক থাকবে না। সম্মানিত ভাইয়েরা, সেজন্য ঈদুল আজহার আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো তাকওয়ার মাধ্যমে আমাদের একটা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা, দুর্নীতি মুক্ত একটা বাউফল গঠন করা। চতুর্থ কাজ হলো ঈদুল আজহার, এটা একটা সামাজিক ইবাদত। সবাই মিলে প্রকাশ্যে এটা করে পরস্পরকে উৎসাহিত করা। সম্মানিত ভাইয়েরা, সামাজিক ইবাদতের অর্থ হলো কোনো কিছু আপনি নিজে শুধু করবেন না, অন্যকে আপনার দ্বারা উৎসাহিত করবেন। আজকে আমাদের বাউফলে আমরা কালা ইউনিয়নকে আমরা ধন্যবাদ জানাই যে 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা অনেক কষ্ট করেছেন। যে কষ্টের কথা আপনারা দিনের পর দিন বর্ণনা করলে হয়তো শেষ হবে না। এই জন্য আপনারা মাঝে মধ্যে দেখা হলে আমাকে কেউ বলেন যে ভাই এত কষ্ট করছি, আপনি তা জানবেন না। আমার জানাটা যত জরুরি তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন নাকি? তা আমার কষ্টটা মানুষের জানা যত জরুরি তার চেয়ে আল্লাহ জানলেই তো ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আমার জানা হিসাবে, আমার জানলেওয়ালা হিসাবে আমার ওকিল মানে কি? যিনি আমার সব কিছু জানেন। তা আমার জানা মানে সত্তা হিসাবে ব্যক্তি আমাদের কাছে বেশি পছন্দ না, আল্লাহ বেশি পছন্দ। তো আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তো সব কিছু জানেন, আল্লাহ আপনার সমস্ত খবর রাখেন। সুতরাং আমার সমস্ত কষ্টের কথা আল্লাহ জানেন, বাস এটুকুতেই আমার কি হওয়া উচিত? সন্তুষ্ট। এটাকে আমরা পারবো ইনশাল্লাহ। পঞ্চম কথা হলো, যদি এই পরিশ্রমের মধ্য দিয়ে আমি মনে করি যে আমি অনেক কষ্ট করছি, সুতরাং এখন আমার একটু মানে সুখ, একটু আরাম, একটু সুবিধা আমার অর্জন করতে হবে, তাহলে আপনি যা কষ্ট করছেন এই কষ্টের পরকালে আপনি কোনো মূল্য পাবেন না। ভাইয়েরা, দুনিয়াতে একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, কোনো না কোনোভাবে বাঁচার একটা পথ তৈরি করা যায়। কিন্তু কাল কিয়ামতের দিনে আপনি কোনোভাবে যদি আটকা পড়ে যান, আমি যদি আটকা পড়ে যাই, বাঁচার আর কোনো
সুযোগ নাই। সুতরাং আমাদের আমলগুলো দুনিয়াতে নষ্ট না করে কোথায় যেন রাখা উচিত, পরকালের জন্য রাখা উচিত। এখন আমরা যদি মনে করি এত কষ্ট করছি ভাই, এই কষ্টের বদলা হিসেবে আমাদের এটা দরকার, আপনি কষ্টের বদলা হিসেবে এটা বললেন না, বরং এটা আমাদের নাগরিক অধিকার, আমাদের এটা পাওয়া দরকার এবং আমরা পর্যায়ক্রমে এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে পাইতে হবে। আলহামদুলিল্লাহ আমরা কালাইয়াতে অনেক সমস্যা আমি জানি, এই সমস্যা নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যখন প্রোগ্রাম হয়েছে তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা শুনেছেন। এই যে আলোচনা করছি তার মানে এগুলো আমাদের নলেজে। আমরা কিছু রাস্তা কাজ শুরু করেছি, কিছু স্কুল, কিছু মসজিদ, কিছু মন্দিরে কাজ শুরু হয়েছে, বাজারের কাজগুলো আমরা খুব দ্রুতই শুরু করব। এরপরে জমি জমা সংক্রান্ত কিছু সমস্যার সমাধান এবার হয়েছে, সবটা সমাধান হয় নাই। আগামী বছর আশা করি এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ সমাধানে আমরা পৌঁছতে পারবো। কচুয়া সহ নদী ভাঙনে কিছু জায়গা আছে, নদী ভাঙনের ব্যাপারে আমি ইতিমধ্যে এটার সাথে যিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার সাথে কথা হয়েছে। আবার সংসার শুরু হবে, কাছাকাছি সময় ওনার সাথে কথা হবে। আমরা আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে আমরা নদী ভাঙন রোধের কালাইয়া সহ ধুলিয়া, ধানদি, নিমদি, তাদেরকাঠি, কেশবপুর, কালীশুরি, কাশিপাড়া এই অঞ্চলে যে জায়গাগুলো ভাঙনের কবলে আছে এগুলো আমরা বাঁধ নির্মাণ হোক, জিও ব্যাগ হোক অথবা ব্লক দেওয়া হোক, যে কোনো একটা পর্যায়ে এটাকে আমরা 3 ধাপেই চেষ্টা করব এই ভাঙনটা আল্লাহ যাতে আমাদেরকে রোধ করার একটা ব্যবস্থা করে। মাদকের সমস্যা আমাদের আছে, গোটা বাউফলের মধ্যে মাদকের সমস্যা 2-3টা ইউনিয়ন যদি ধরা যায় তার মধ্যে কালাই একটা, কারণ এটা একটা রুট আর কি, প্রান্তিক এলাকা হওয়ার কারণে অন্য একটা উপজেলা বা অন্য একটা জেলার সাথে এটার একটা কানেক্টিভিটি আছে, নৌপথের একটা যোগাযোগ আছে। এরপরে এটার সাথে পাশের কয়েকটা উপজেলার সাথে এটার সম্পর্ক। সঙ্গত কারণে শুধু যে আমাদের বাউফলের লোকজন এটার সাথে জড়িত তা না, বাউফলের বাইরের অনেক লোকরা এখানকার এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ আমরা মাদকের কবর রচনা করতে পারি না, এটা ঠিক, কিন্তু আমরা মাদকের ব্যাপারে আর যাতে বাড়তে না পারে সেই ব্যাপারে আমরা কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এখন যে পরিস্থিতি, এইটা না হয়ে যদি অন্যটা হইতো তাহলে মাদকের অবস্থা এখন কি হইতো? দোকানে যেভাবে চকলেট বিক্রি হয় ওই রকম প্রকাশ্যে এখন মাদক বিক্রি হইতো, কেনা বেচা হইতো এবং ব্যবহার করা হইতো। এই জন্য অনেকে মনে করেন যে ভাই আপনি তো বলছিলেন 60 দিনে শেষ করবেন। 60 দিনে শেষ করাটা ছিল ওটার অংশ, যে এটা যদি না হয় তাহলে ওই চকলেটের মতো বিক্রি হবে, সেই জায়গা থেকে আপাতত আমাদেরকে ফিরে থাকতে হবে। আলহামদুলিল্লাহ একটা সময় ছিল পুলিশ ধরারও সাহস করতো না, পুলিশ এইরকম মাদক সেবী, ডিলার, সিন্ডিকেট অ্যারেস্ট করারই সাহস করতো না। মানে অ্যারেস্ট করতে হইলে আগে ফোন করে জানতে হতো স্যার অমুকে তো খায়, অ্যারেস্ট করা যাবে কিনা বা যাবো কিনা, যা গেলে আবার আমারে মারবে কিনা। এই পরিস্থিতি বাউফলে ছিল না? ছিল। এই পরিস্থিতি এখন কি আছে? এখন আছে। আমারে ফোন করে জানায় স্যার অমুক করে ধরে নিয়ে আসছি, তাহলে এটার জন্য আপনার পুরস্কার আছে। কিন্তু পুরস্কারটা পাবেন তখন যখন এর গডফাদার, এর যে মূল লোক, হ্যারে যখন আপনি ধরতে পারবেন। কয় স্যার চেষ্টা করতেছি, আপনি আপনার এলাকার লোকদেরকেও বলেন তারা যেন আমাদের সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ এখানে আমরা বসছিলাম, পুলিশও ছিল। সেদিন আমাদের এক ভাই বলছিল যে পুলিশ যেভাবে সহযোগিতা করা দরকার সেভাবে করে না। এই ব্যাপারে আমরা কথা বলেছি, আইনের কিছু ফাঁকফোকর আছে, এগুলো আমরা দূর করার চেষ্টা করতেছি। সম্মানিত ভাইয়েরা, বাজারটা, কালাইয়া বাজারটা শুধু বাউফল না, এটা গোটা মানে এই এশিয়া মহাদেশের মধ্যে বলা যায় এটা একটা গুরুত্বপূর্ণ আলোচিত বাজার। সেই বাজারের যে রাস্তাঘাট, বাজারের ড্রেনেজ সিস্টেম, টয়লেট, পানি, মানে যে অবস্থা, এটা গ্রামের একটা বাজারের চেয়েও খারাপ অবস্থা, নিকৃষ্ট অবস্থা। হাঁটা যায় না, কোনো কিছু কিনতে যাওয়া যায় না। মানে এখানে তো বলা যায় যে মানে অনেক জেলার বাইরে থেকেও লোকরা এখানে আসে, সেই লোকরা এসে আমাদের আসলে বদনাম করে, দুর্নাম করে যে এত নামি দামি একটা বাজার, অথচ তার অবস্থা হইল এইটা নিয়ে আমরা ইতিমধ্যে বসেছি, কমিটি হয়েছে। প্রশাসনকে আমি বলেছি, আহ্বান করেছি যে তারা নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত যেন বাজারের এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু আমরা অনেকে আবার আমাদের একটা ব্যাপার আছে যে আমরা মনে করতেছি 3 মাস চলে গেছে, মানে অনেক দিন চলে গেছে। এটা ঠিক, 3 মাস মানে 90 দিন গেছে, আর একটু বেশি সময় যাচ্ছে। তা আমাদের তো সময় দেওয়া হয়েছে 5 বছরের জন্য। আর চেষ্টা করলে হঠাৎ সব কিছু একদম ওই যে মানে ভাত রান্না করতে তো আপনার একটা নির্দিষ্ট টাইম লাগে। আপনি যদি কারেন্টেও রান্না করেন, ধরেন আপনি চুলায় না, আপনি কারেন্টে রান্না করবেন, তো সেটার জন্য আপনাকে কমপক্ষে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আপনি যদি মনে করেন যে না আমি 25-30 মিনিট সময় আমার হাতে নাই, আমি 3 মিনিটে ভাত রান্না করতে চাই,
ভোল্টেজ আপনি বাড়াই দিলেন, মানে বিদ্যুতের ভোল্টেজ বাড়াই দিলেন, বাড়াই দেওয়ার পরে ভাত পাবেন না অঙ্গার পাবেন? কি পাবেন? অঙ্গার পাবেন, কারণ সবকিছুরই একটা সময় সাপেক্ষ সিস্টেম আছে। ওই সময় পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষা না করে যদি আপনি ওরকম অঙ্গারের ব্যাপারে পদক্ষেপ নেন, তাহলে আমাদের অবস্থা এরকম হবে। আমি কোথাও কোথাও একটু অস্থিরতা লক্ষ্য করি, যে ভাই হইল না রে, পাইলাম না রে, খাইলাম না রে, ধরলাম না রে, শুইলাম না রে, যা যা আছে আর কি। তো এই জায়গায় আমাদেরকে পৌঁছা যাবে না। ধৈর্যশীলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তার রহমত, তার দয়া, বরকত আছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা কষ্ট করে এসছেন, বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে অনেকে আছেন, নেতৃবৃন্দ আসবেন। আমি যেহেতু দাসপাড়া হয়ে আমাকে আরও একটু দূরে যেতে হবে, অনেক দূরে, কৌখালী, সেখানে পৌঁছতে হবে আসরের মধ্যে। এই জন্য আমি আপনাদের সাথে একটু দেখা করার জন্য আসছি। ইতিপূর্বে দেখা হয়েছে, আবার দেখা হবে। আমি আসতেই থাকবো, আপনারা শুধু বিরক্ত না হইলেই হয়। আর বাকি নেতৃবৃন্দ এখানে আছেন, আমি শুধু একটা কথা বলবো, বিজয় অর্জনের পর সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো নিজেদের ভ্রাতৃত্ববোধ, ভালোবাসার বন্ধনটা একটু কি হয়ে যায়, শিথিল হয়ে যায়। এটা যদি করেন তাহলে আমাদেরকে প্রতিপক্ষ লাগবে না, আমরা নিজেরাই নিজেদেরকে পরাজিত করার জন্য যথেষ্ট হয়ে যাব। আমাদেরকে আর লড়াই করে হারতে হবে না, আমরা এমনি নিজেরাই হেরে যাব। এটা আমরা চাই সবাই, আমরা সবাই নিজেরা হেরে যাব, এটা চাই সবাই। কারণ আমাদের খেলা তো শেষ হয় নাই, আমাদের লড়াই তো শেষ হয় নাই। আমি শেষ কথা যেটা বলি, আমরা শুধুমাত্র একটা পানির ট্যাঙ্কি পরিষ্কার করে কিছু পানি এক জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করতে পারছি। এখন ওটার জন্য যে বিরাট লম্বা লাইন এবং ফাঁকে ফাঁকে ছোট ছোট যে ট্যাপ লাগানো হয় না, এখন সেই পাইপ লাইন এবং ওই ট্যাপ লাগানোর কাজগুলো সামনের দিনে আসে না নাই? আর বুঝান লাগবে? কে বুঝতে পারছেন বলেন তো? সবাই বুঝতে পারছেন। সেই কাজগুলোতে আমাদের এখন নজর দিতে হবে। যদি ওই জায়গায় আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ওই পাইপও চেঞ্জ হবে না, আর ট্যাপও চেঞ্জ হবে না। ওই হিদলার পানি আর ময়লার পানি আমাদের কপালে এই যে এখন জুটতেছে না, এই যে সব এমপির দোষ দেন। এমপির তো সব ক্ষমতা তো এমপির হাতে থাকে না, অনেক সময় সিস্টেম আছে একটা। সিস্টেমে বলা হয় যে এমপি নেবেন, এমপি নিয়ে আরও যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে এটা কি হবে, তো যেই ওই যে পানির ট্যাঙ্কি থেকে যখন পাইপের মধ্যে ঢোকে, ওখানে যে হিদলে আটকে যায়, ওই হিদলা থেকে আবার একটু ধাক্কা দেওয়ার পর যেই ট্যাপে যায়, ওই ট্যাপে যাই আবার ময়লা জমে যায়। এই ট্যাপ এবং পাইপলাইনটা আমরা এবার পরিষ্কার করে পুরা একটা পরিচ্ছন্ন ক্লিন গ্রিন বাউফল চাই এবার। কিন্তু এটার জন্য ওই যে আলোচনা শুরু করছি কি দিয়ে, ঐক্যবদ্ধ কি থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আন্দোলনে কেউ যদি নিজের দায়িত্ব থেকে চৌকিদার হওয়ারও চিন্তা করে, সে জামাত ইসলামীর কর্মী, রোকন, সহযোগিতা পরের কথা, এই জামাত ইসলামের একজন সাধারণ বন্ধু হওয়ার উপযুক্ত না। এটা কি আমি বুঝাইতে পারছি না পারি নাই? হ্যাঁ, যদি আবার আমাকে সংগঠন বলে যে আলহামদুলিল্লাহ আপনি শুরু করে দেন, আপনি চালাই দেন, তাহলে আমার যোগ্যতা থাকুক না থাকুক, ভালোবাসুক না বাসুক, আমার চেয়ে যোগ্য লোক এই বাংলাদেশে জামাত ইসলামীতে এই বাউফলে অসংখ্য আছে। কিন্তু আমাকে যখন সিদ্ধান্ত দিয়েছে, তখন আমাদের এবার ক্যান্ডিডেট ছিল 6 জন। আমাদের জামাতের ক্যান্ডিডেট এমপি ছিল 6 জন। আরে ভাই, জামাতের এমপি ক্যান্ডিডেট 6 জন ছিল, এইটা কইতে এতক্ষণ লাগে কেন? জামাতের এমপি ক্যান্ডিডেট এবার 6 জন ছিল, 1 জন ছিল। সংগঠন সিদ্ধান্ত নিছে, বাস আলহামদুলিল্লাহ। আমাদের তো এবার বাংলাদেশে এমনও ঘটনা ঘটছে, সে এমপি হয়ে যাবে না, হয়ে গেছে, শুধু ডিক্লারেশনটা বাকি। 11 দলীয় ঐক্যের কারণে তারা বসাই দেওয়া হয়েছে। বসছে না বসে নাই? তো কি হয়েছে, শেষ হয়ে গেছে? আমাদের এমপি হওয়াটা, আমাদের চেয়ারম্যান হওয়াটা, আমাদের মেম্বার হওয়াটা তো শেষ কথা না। আমরা আল্লাহর গোলাম হতে পারছি কিনা, তাহলে আমাদের দুনিয়া এবং পরকাল ঠিক থাকবে। এটাকে আমরা পারবো ইনশাল্লাহ সবাই। এই ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্তের আলোকে আমরা আগামী দিনের কার্যক্রমগুলো পরিচালনা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।